স্বাগত ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন আশার বাংলাদেশের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। কৃষি উৎপাদনের পুরো প্রক্রিয়া পরিচালনা করছে যশোরের একটি ইউনিয়নের নারীরা। বীজতলা তৈরি থেকে শুরু করে ফসল তোলা পর্যন্ত সব কাজই সুচারুভাবে সম্পন্ন করছেন পুরুষদের সহায়তা ছাড়াই। কৃষি উৎপাদনের মাধ্যমে আয়ের পথ খুলছে ইউনিয়নের ৩ শতাধিক নারীর। গ্রামাঞ্চলে কৃষিক্ষেত্রের বিভিন্ন পর্যায়ে নারীরা যুক্ত থাকলেও উৎপাদন প্রক্রিয়ার কয়েকটি ধাপ পুরুষ নির্ভর। তাই এই খাতে নারীদের দেখা হয় অনেকটা সহযোগীর ভূমিকায়। নারীরা যাতে কৃষি উৎপাদনের পুরো প্রক্রিয়া পরিচালনা করতে পারে সেজন্য তাদের দক্ষ করে তুলতে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কয়েক দফা প্রশিক্ষণে যশোরের চূড়ামনকাটি ইউনিয়নের প্রায় ৩০০ নারী পুরুষের সহায়তা ছাড়াই কৃষি উৎপাদন শুরু করেছেন। বীজতলা তৈরি থেকে শুরু করে ফসল তোলা সব কাজেই পারদর্শী এই নারীরা। পুরোদস্তুর পেশাদার চাষী এই নারীদের কৃষি থেকে আয় রোজগারও বেড়েছে। আমি কিছু টাকা পয়সা পাই, তাই ওখান থেকে সব কিছু একটু ভালো হয়েছে। ছেলে পেলে দুটো ছেলে, একটা মেয়ে একটা ছেলে আছে, তাদের জন্য একটু সব দিক থেকে একটু ভালো পাই। সংসারে একটু আছে, অভাব আছে, তার জন্য আমরা পুরুষের পাশাপাশি কাজ করি। বিভিন্ন রকমের চাষি কাজ করতেছি আর কি। প্রশিক্ষণপ্রাপ্ত চাষী হিসেবে কৃষি উৎপাদন বৃদ্ধিতেও ভূমিকা রাখবেন এই নারীরা, এমনটাই মনে করেন কৃষি কর্মকর্তারা। চা তৈরি করতেছে এই বিষয়ে আমাদের যে তাদের দক্ষ কারিগর হিসেবে প্রশিক্ষণ দেওয়া দরকার, যেটা আমরা মোটিভেশন দেওয়া দরকার, যেটা আমরা করতেছি। কৃষি কর্মকর্তারা জানিয়েছেন এই নারীদের সাফল্য দেখে এখন অনেকেই উদ্বুদ্ধ হচ্ছেন কৃষিকাজের প্রতি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন অক্সফামের সিনিয়র ক্যাম্পেইন অফিসার মৌসুমী বিশ্বাস ও দ্বিতীয় শস্য বহুমুখীকরণ প্রকল্পের পরিচালক গোলাম মারুফ। কথা বলছি তাদের সঙ্গে। স্বাগত আপনাদের দুজনকে। আমরা গোলাম মারুফের কাছে প্রথমে একটু জানতে চাইব যে এই এলাকাটিতে আপনি কাজ করছেন এবং বিশেষ করে নারীদেরকে সরাসরি কৃষিতে সম্পৃক্ত করার ক্ষেত্রে তা মানে কি কি ধরনের প্রক্রিয়া সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে? আমরা জানি যে কৃষিতে অবশ্যই নারীদের উদ্ভাবনী কৃষি, ফলে এইটা তাদেরকে সম্পৃক্ত করার কোনো বিষয় নেই, কিন্তু আমরা জানি যে অর্থনৈতিকভাবে নারীর স্বীকৃতিটা নেই এবং একই সঙ্গে কোথাও কোথাও হয়তো সামাজিকভাবে একটু বাধাও আছে। এই বিষয়গুলি একটু জানতে চাইব। তার আগে জানতে চাই যে এই চূড়ামনকাটিতে যে প্রক্রিয়াটি চলছে সেটি সম্পর্কে। ধন্যবাদ আপনাকে। আসলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাংলাদেশের সর্বত্রই কৃষির উন্নয়নের জন্য ব্যাপক কাজ করে আসছে, বিশেষ করে নারীদেরকে প্রশিক্ষিত করার জন্য কাজ করে আসছে। চূড়ামনকাটিতে ঠিক একইভাবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে বিভিন্ন প্রোগ্রাম এখানে নেওয়া হয়েছে। বিশেষ করে আমি দ্বিতীয় শস্য বহুমুখীকরণ প্রকল্পে কাজ করি এবং এখানে নারীদেরকে প্রশিক্ষিত করার জন্য বিভিন্ন প্রোগ্রাম এখানে নেওয়া হয়েছে। এই প্রোগ্রামের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের এখানে 50 ভাগ নারী এবং 50 ভাগ পুরুষ এখানে অংশগ্রহণ করানো হয় এবং নারীদেরকে কৃষির উৎপাদন, কৃষির বাজারজাতকরণ, কৃষির বিভিন্ন প্রকৌশল তাদেরকে হাতে কলমে শিক্ষা দেওয়া হয় এবং এই শিক্ষা দেওয়ার মাধ্যমে নারীরা তাদের কৃষি কাজকর্মগুলো সুচারুরূপে সম্পাদন করার জন্যে তারা যোগ্য হয়ে উঠছে এবং এই কারণেই তারা তাদের এই চূড়ামনকাটি এলাকায় তাদের এই কর্মকাণ্ড, তাদের এই প্রশিক্ষণের যে বিষয়গুলো তারা প্রয়োগে সমর্থ হয়েছে। শুধু তাই না, আমরা নারীদের ক্ষমতায়নের জন্যে এবং তাদের কাজগুলোকে সুচারুরূপে সম্পাদন করার জন্যে নারীদেরকে আমরা ঋণ দিয়ে থাকি এবং আমাদের এই প্রকল্পের থেকে ঋণ দেওয়ার যে একটা ইউনিক বিষয় সেটি হলো যে তাদের যে ঋণের বই দেওয়া হয় সেখানে ছবি রাখা হয় পুরুষ এবং নারী, স্বামী এবং স্ত্রী দুইজনেরই। সেখানে যদি পুরুষ ঋণ নিয়ে থাকে তাহলে নারী সেখানে গ্যারান্টার হিসাবে কাজ করে এবং যদি নারী ঋণ নিয়ে থাকে পুরুষ গ্যারান্টার হিসাবে কাজ করে। সেক্ষেত্রে সেই ঋণের মাধ্যমে যে ফসল উৎপাদিত হয় সেই ফসলে নারী এবং পুরুষ উভয়েরই সেখানে তাদের কর্মকাণ্ড সেখানে প্রতিফলিত হয়। ফলে নারী সেখানে তার সেই কর্মকাণ্ড থাকার কারণে তার ক্ষমতায়ন সেখানে বৃদ্ধি পায়।
গোলাম মারুফ, আমরা এই ক্ষমতায়নের বিষয়গুলি এবং অবশ্যই কৃষিতে সনাতন যেসব পদ্ধতি আছে তার বাইরেও নিশ্চয়ই আপনারা কোনো কিছু শিখান, না হলে তো প্রশিক্ষণের প্রয়োজন পড়তো না। সেই বিষয়গুলি একটু বিস্তারিত জানবো। তার আগে মৌসুমী বিশ্বাসের কাছে আসব। মৌসুমী, আপনারা প্রায় 1 বছর ধরেই একটা ক্যাম্পেইন করছেন যে নারীদেরকে যাতে কৃষিকাজে আরও বেশি করে আনা হয় এবং এখন তারা যে সম্পৃক্ততা আছে সেটাকে যেন এক ধরনের স্বীকৃতি দেয়া হয়। আমরা প্রথমে একটু জানতে চাইবো যে এই ক্যাম্পেইনের ফলে আপনারা কৃষিকাজে নারীদেরকে কেমন অংশগ্রহণ দেখেছেন এবং একই সঙ্গে তাদের যে পুরুষ সহকর্মী আছে বা তাদের বাড়িতে যারা পুরুষ আছে তাদের প্রতিক্রিয়াটা কি এই বিষয়গুলি? ধন্যবাদ আপনাকে জাহিদ ভাই। আমাদের অক্সফামের একটি প্রচার অভিযান হচ্ছে যে নারী কৃষকদের অধিকার সংরক্ষণে জাতীয় প্রচার অভিযান। এই নামে আমরা একটি প্রচার অভিযান শুরু করি 2014 সালের 4 সেপ্টেম্বর ঢাকাতে একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে। তো এই প্রচার অভিযান মূলত আমাদের অক্সফামের যে 19টি সহযোগী সংস্থা আছেন 7টি বিভাগের 15টি জেলায়, আমরা এই 19টি সহযোগী সংস্থার মাধ্যমে এই প্রচার অভিযানটি শুরু করি এবং বছরব্যাপী এই প্রচারণার ফলে আমরা দেখেছি যে সারা বাংলাদেশ থেকে আমরা 600 নারী কৃষকদের গল্প সংগ্রহ করেছি। যে সংগৃহীত গল্পের মধ্যে নারীদের অবদান, তাদের অস্বীকৃতির গল্প, তাদের অবদানের গল্প, তারা কি কি বাধার সম্মুখীন হয়েছেন সেই সমস্ত জিনিসগুলো উঠে এসেছে। তো এই প্রচার এই অভিযান 600 জন নারী যাদের গল্প আপনারা বলছেন তারা নিশ্চয়ই এই ক্ষেত্রে কৃষিক্ষেত্রে ওই অঞ্চলে এগিয়েছিলেন, সেই রকম নারীদেরকেই আপনারা নিয়ে এসেছেন। হ্যাঁ, আমরা এই নারী কৃষকদেরকে নির্বাচিত করার ক্ষেত্রে একটু বলি, সেটা হচ্ছে যে আমরা স্থানীয় পর্যায়ে একটি বিশেষজ্ঞ প্যানেল গঠন করেছি, যেটিতে কিনা স্থানীয় পর্যায়ে আপনার কৃষি বিভাগের কর্মকর্তারা যুক্ত ছিলেন, আমাদের লোকাল যে পার্টনার তারা যুক্ত ছিলেন, স্থানীয় পর্যায়ের যে সাংবাদিক বৃন্দ তারা যুক্ত ছিলেন এবং স্থানীয় পর্যায়ে গণ্যমান্য ব্যক্তিবৃন্দ। এনাদের সমন্বয়ে আমরা একটি বিশেষজ্ঞ প্যানেল নির্বাচিত করেছিলাম, যারা কিনা ওই এলাকার সংগৃহীত গল্পের ভিত্তিতে নারী কৃষকদেরকে নির্বাচিত করবেন। কারণ 600 জনকে তো আর আসলে আনা সম্ভব না। তো আমরা বিভাগীয় পর্যায়ে আমাদের যারা জেলা পর্যায়ে নির্বাচিত নারী কৃষকরা বিভাগীয় পর্যায়ে এসেছেন। বিভাগীয় পর্যায়ে আমরা 7 বিভাগ থেকে 7 জন নারীকে পেয়েছি, যারা এই 600 জনের মধ্যে বিশেষজ্ঞ প্যানেল মনে করেছেন যে এই 600 জনের মধ্যে 7 জন নারী কৃষক সারা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পারেন। তো সেই নারী কৃষকদেরকে নিয়ে তাদের গল্প নিয়ে আমরা প্রচার অভিযান যেটি পরিচালনা করেছি, আমরা সব ক্ষেত্রে ভীষণ সাড়া পেয়েছি। সরকারের পক্ষ থেকে আমরা সাড়া পেয়েছি, স্থানীয় সাংবাদিকবৃন্দ যারা ছিলেন তাদের সাড়া পেয়েছি। নারী কৃষকদেরকে তো অবশ্যই ধন্যবাদ জানাতে হবে, যারা আসলে আমাদের এই প্রচার অভিযানের মূলে ছিলেন। তাদের বিষয়টি সর্বাগ্রে গণ্য এবং তাদের সাথে আমরা কাজ করতে যেয়ে দেখেছি যে তারা গৃহস্থলীর অন্যান্য কাজকে বাদ দিয়ে না, বাইপাস করে না, মানে ওই কাজগুলো সহ তাদেরকে কৃষিক্ষেত্রে সময় দিতে হচ্ছে। এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখেছি যে পুরুষদের থেকে তারা বেশি কাজ করেছেন, কোনো সময় পুরুষদের সহযোগিতা নিয়ে বেশি কাজ করছেন, একসাথে তারা কাজ করছেন এবং আসলে তাদের স্বীকৃতি পাওয়া উচিত। এটা আমরা মনে করি সরকারি পর্যায়ের স্বীকৃতি, তাদেরকে নারীদের অবদানকে আরও বেশি করে আমাদের সকলের কাছে দৃশ্যমান হওয়া উচিত। এবং আমরা যে চ্যালেঞ্জগুলো তাদের সাথে কাজ করতে যেয়ে পেয়েছি সেটি হচ্ছে যে তাদেরকে কিন্তু নারী হিসেবেই দেখা হচ্ছে এবং শুরুতে যখন তারা কাজটা শুরু করছেন তখন কিন্তু তাদেরকে অনেক প্রতিকূলতার সম্মুখীন হতে হচ্ছে, তাদেরকে অনেক গঞ্জনা সহ্য করতে হচ্ছে। আপনি জানেন যে সামাজিক অবস্থান আমাদের দেশে একটি বিষয়, সেই জায়গা থেকে কিন্তু তারা সেইগুলোকে ওভারকাম করে তারপরে তারা কিন্তু কোনো দিকে তাকাননি, সামাজিক বাধার দিকে তাকাননি, পরিবারকেও একই সাথে তাদেরকে ম্যানেজ করতে হয়েছে। এবং অক্সফামের একটি বৈশ্বিক ক্যাম্পেইন কিন্তু গ্রো মূলত বাংলাদেশ মানে 80টা দেশে অক্সফাম আমরা কাজ করি। তো গ্রো একটি ক্যাম্পেইনের অংশ হিসেবে বাংলাদেশ গ্রো কান্ট্রি ফোকাসের। তো সেই জায়গা থেকে কিন্তু অক্সফাম বিশ্বাস করে যে নারীরাই হচ্ছে আমাদের হার্ট অফ আওয়ার ক্যাম্পেইন আর কি আমাদের। তো আমরাও মনে করি যে নারীদের যে বিশেষ করে আমাদের কৃষির ক্ষেত্রে সব নারী কিন্তু ঘরের পাশে যেই প্রতিদিনের তার প্রয়োজন, পরিবারের প্রয়োজনের যে সবজি আবাদ, এগুলির তাদের অনেক স্কিল আছে। এই স্কিলটা আমরা
মাঠে বাণিজ্যিক ক্ষেত্রে কিভাবে কনভার্ট করতে পারি সেটাও একটা চ্যালেঞ্জ এবং সেটা একটা বড় অপরচুনিটিও। এই বিষয়গুলি নিয়ে আমরা আরেকটু মাঠের কথা জানবো একটা বিরতি থেকে ফিরে আসার পরে। সঙ্গে থাকবো। আশা বাংলাদেশে নিচ্ছে একটা বিরতি। বিরতির পর ফিরে এলাম, দেখছেন আশার বাংলাদেশ। গোলাম মারুফ, এই যে প্রশিক্ষণ যেগুলি আপনারা দিচ্ছেন নারীদেরকে, সেক্ষেত্রে বিশেষভাবে আগ্রহ জাগে যে তাদেরকে বাজারজাতকরণের কি ধরনের প্রশিক্ষণ দেওয়া হয় এবং সেইটার রেসপন্সটা কীরকম, চ্যালেঞ্জটা কতটুকু? ধন্যবাদ। আপনি জানেন যে উৎপাদিত যে কোনো ফসল, বিশেষ করে শাকসবজির ব্যাপারে, এগুলো 40% নষ্ট হয়ে যায় পোস্ট হারভেস্ট টেকনোলজির এই জ্ঞানের অভাবে। কাজেই আমরা কৃষানি সবাইকেই এই বিষয়ে প্রশিক্ষিত করি যাতে এই লসটা, এই যে ক্ষতিটা কমানো যায়। তো সেজন্যে ফসল সংগ্রহ করার পর এই ফসলটাকে প্রসেস করা এবং তারপরে বাজারজাত করা, এর মাঝে যে সময়টুকু যে কাজগুলো, এই কাজগুলো যাতে যথাযথভাবে করে এই ক্ষতিটা কমায় আনা যায়, এই জন্য আমরা কৃষানি সবাইকে প্রশিক্ষণ দিয়ে থাকি। তাছাড়াও আরেকটা ব্যাপার আছে যে বাজারে যখন একটা পণ্য নিয়ে যাওয়া হয়, সেই পণ্যটাকে যত দৃষ্টিনন্দন করে উপস্থাপন করা যায় তাহলে ক্রেতাদের আকর্ষণ বাড়ে সেখানে। তো সেক্ষেত্রেও আমরা কৃষানীদেরকে সেভাবে প্রশিক্ষণ দিয়ে থাকি। এক্ষেত্রে শস্যটা সংগ্রহের পর আমরা আমাদের প্রকল্প থেকে বিভিন্ন জায়গায় আমরা শস্য সংগ্রহ এবং বিপণন কেন্দ্র আমরা স্থাপন করে দিয়েছি সরকারি খরচে। সেখানে চাষিরা তাদের উৎপাদিত পণ্যগুলো সেখানে নিয়ে আসে, সেখানে সুন্দরভাবে ওয়াশ করা হয় পরিষ্কার পানিতে। ওয়াশ করার পরে সেগুলোকে বাতাসে শুকানো হয়। শুকানোর পর সেগুলোকে বিভিন্নভাবে গ্রেডিং করা হয়, ছোট বড় মাঝারি বিভিন্ন সাইজে এগুলোকে গ্রেডিং করা হয়। এই গ্রেডিং করার পর যখন প্যাকেটজাত করা হয়, সেই প্যাকেটজাত এমনভাবে করা হয় যাতে কোনো রকমের লস, কোনো রকমের ক্ষতির সম্মুখীন না হয় সেই উৎপাদিত দ্রব্যগুলো পরিবহনের সময়। এবং সেই বিষয়ে কৃষকদেরকে সেখানে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। এবং এর কারণে এখন দেখা গেছে যে এই যে পোস্ট হারভেস্ট লস যেটা, এটা অনেক কমে আনা গেছে। আর তাছাড়াও আমরা এখন যেটা চিন্তা ভাবনা করছি যে উৎপাদিত বিশেষ করে সবজিগুলোকে আমরা রপ্তানি করার, বিদেশি মার্কেটে এগুলো রপ্তানি করার জন্য আমরা চিন্তা ভাবনা করছি। তো সুতরাং এক্ষেত্রে এই যে প্যাকিং এবং গ্রেডিং এগুলো বিষয় অত্যন্ত অত্যাবশ্যক। সে কারণে আমরা চাষিদেরকে এই বিষয়ে প্রশিক্ষণ দিই। এক্ষেত্রে ধরেন প্যাকিং এর কথা বলছেন, প্যাকিং এর ক্ষেত্রে কি আমাদের যে স্থানীয়ভাবে যেসব জিনিসপত্র পাওয়া যায় সেটি দিয়ে করা সম্ভব, নাকি এর জন্য বাইরের থেকে বা ঢাকা থেকে কোনো ধরনের প্যাকেজিং ম্যাটেরিয়ালের প্রয়োজন? চমৎকার কথা বলেছেন। না, এর জন্য বাইরের থেকে কোনো বিষয়ে আনার কিছুই প্রয়োজন নেই। এটি স্থানীয়ভাবেই এই প্যাকেটগুলো তৈরি করা যায় এবং সেই প্যাকেটগুলো ব্যবহার করেই বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় এটা পাঠানো সম্ভব। মৌসুমী বিশ্বাস, আপনার কাছে একটু ফিরে আসবে যে আপনারা অনেক কৃষকদের মানে কৃষানি যারা তাদেরকে তাদের কাজের স্বীকৃতি দিয়েছেন এবং বাছাই করা কৃষানীদেরকে নিয়ে এসেছেন ঢাকা পর্যন্ত। এই যে কৃষানি, তাদের বিশেষ কোনো মানে বিশেষায়িত কাজ আছে কিনা, যে কৃষিকাজ করেন কিন্তু সেখানে হয়তো কেউ তার প্রোডাক্টটা একটু ভিন্ন, কেউ হয়তো উৎপাদনটা অন্যভাবে করেন, যে সাধারণভাবে যেই সারগুলি ব্যবহার করা হয়, মানে কোনো আলাদা করা যায় এই কৃষানীদেরকে, সেরকম কোনো বিষয় ছিল কিনা আপনাদের? ধন্যবাদ জাহিদ ভাই। ছিল সেরকম। আমরা প্রথমত কাজ করতে যেয়ে যেটা দেখেছি, নারী কৃষকরা যারা কাজ করছে তারা প্রত্যেকেই রাসায়নিক সারের ব্যবহার ছাড়া তারা প্রাকৃতিক যে জৈব সার আছে সেটি দিয়ে তারা ফসল উৎপাদন করছে। এবং খুবই মজার ব্যাপার হচ্ছে যে বাজারে যখন রাসায়নিক সারের দ্রব্যে আমাদের বাজার পণ্যে যখন সয়লাভ, সেইখানে তাদের এটা কিন্তু একটা নীরব কৃষি আন্দোলন আপনি বলতে পারেন, যেটার জন্য আমরা কিন্তু সেফ ফুডের দাবিতে সবাই আন্দোলন করছি এখন। এবং প্রচুর ধরেন ফল কেনা বন্ধ হয়ে গেছে, নিরাপদ ফল আমরা পাই না ফরমালিনযুক্ত, যার কারণে এটি কিন্তু আমাদের
নিরাপদ খাদ্য আন্দোলনেরও একটি অংশ। তো দেখা গেছে যে তারা যে জৈব সার উৎপাদন করছে, অনেক নারী এরকম আছেন যিনি কেঁচো কম্পোস্ট সার তৈরি করছেন। যেমন যশোরেই আমরা পেয়েছি, আমাদের যশোরের যে সহযোগী সংস্থা আছেন ওখানে গিয়ে আমরা দেখেছি যে যিনি উৎপাদন করছেন যে সার, যে নারী কৃষক, তো উনি জৈব সার উৎপাদন করছেন এবং কেঁচো কম্পোস্ট তার এই এত বিখ্যাত হয়েছে এলাকায় যে আমি নিজে যখন উপস্থিত থেকেছি দেখার জন্যে, তখন দেখেছি যে পাশের গ্রাম থেকে, তারা জানে না যে আমরা ওখানে যাব, পাশের গ্রাম থেকে 20-30 জন নারী কৃষক এসেছেন ওই ভদ্রমহিলার কাছে, ওই নারী কৃষকের কাছে শিখতে যে কিভাবে কেঁচো কম্পোস্ট সার তৈরি করা যায়। তো আমাদেরকে ঘুরিয়ে নিয়ে উনি দেখালেন। তো এরকম ময়মনসিংহেও আমরা পেয়েছি, আমরা বরিশালে দেখেছি এই একই জিনিস। এবং এই নারীরা কিন্তু একদম ভিন্ন পদ্ধতিতে উৎপাদন করছে, যেটি আমাদের যেটি আমরা চাচ্ছি আসলে, যেটি আমাদের এখনকার একটি অন্যতম নিরাপদ খাদ্য আন্দোলনের বড় একটি অংশ সেটি একটা। এবং আমরা দেখেছি যে যখন তারা খাদ্যগুলো উৎপাদন করে আসলে, তখন কিন্তু তারা কিন্তু নির্ভরশীল তাদের স্বামীর প্রতি কিংবা অন্য কোনো পুরুষ সদস্যের প্রতি তারা নির্ভরশীল, কারণ তারা বাজারে পণ্যগুলো নিজেরা নিয়ে আসতে পারেন না তাদের উৎপাদিত। আপনি যেটা বললেন তার মানে এই প্রোডাক্টগুলি আমরা সাধারণভাবে ঢাকার বাজারের বিবেচনায় একটা প্রিমিয়াম প্রোডাক্ট। প্রিমিয়াম প্রোডাক্টটা প্রিমিয়াম প্রাইসে তারা বিক্রি করতে পারছেন কিনা, সেই ক্ষেত্রে আপনারা কোনো ধরনের মার্কেটের সঙ্গে সংযোগ স্থাপনের ক্ষেত্রে কোনো ভূমিকা রাখছেন? সেটা আসলে আমরা আমাদের এই প্রচার অভিযানটার উদ্দেশ্য ছিল মূলত সবাইকে জানানো যে নারীরা এই কাজ করছেন এবং রাষ্ট্রকে আসলে তাদেরকে স্বীকৃতি দিতে হবে এবং রাষ্ট্রই পারবে সেই স্বীকৃতিটা দিতে। তো যেটা দেখা গেছে যে তারা যখন এই পণ্যগুলো উৎপাদন করে, আমি যেটা বলছিলাম যে বাজার ব্যবস্থাপনা একটা বড় বিষয় ছিল। তো আমাদের এই প্রচার অভিযানের দ্বিতীয় পর্যায়ে যখন আমরা শুরু করি, তখন 8টি জেলায় আমরা চেষ্টা করেছি যে বাজার ব্যবস্থাপনা কমিটির সাথে স্থানীয় যারা আছেন এই বিষয়টি নিয়ে কাজ করছেন তাদের সাথে একটি সংযোগ স্থাপন করার, একই সাথে স্থানীয় সাংবাদিক যারা আছেন এবং নারীরা কিন্তু বাজারে এসে বসছে। এখন তাদের জন্য একটি বাজার ব্যবস্থাপনা কমিটি 8টা জেলায়, 8টা উপজেলার যে ইউনিয়ন আছে ওইখানে তারা নারীদের জন্য আলাদা মার্কেট কর্নার করে দিয়েছেন, যেখানে নারী কৃষকেরা তাদের পণ্য সরাসরি নিয়ে বিক্রি করতে পারবেন। এটা অবশ্যই অনেক অগ্রগতি। মৌসুমী এবং গোলাম মারুফ, আপনাদের সঙ্গে আমরা কথা এগিয়ে নিয়ে যাব একটা বিরতির পরে। এবং এটি জানা দরকার যে আমরা কিন্তু অনেকগুলি এরকম সংখ্যা পাই যে গার্মেন্টস ক্ষেত্রে 40 লাখের মতো নারী কাজ করছে, কিন্তু কৃষিক্ষেত্রে কত লাখ নারী কাজ করছে এবং সেই সংখ্যাটার যে গুরুত্ব, সংখ্যাতাত্ত্বিক গুরুত্ব, সেটি আমরা খুব বেশি দেখছি না। হয়তো আপনাদের ক্যাম্পেইনের মধ্যে দিয়ে বা আপনাদের প্রশিক্ষণের মধ্যে দিয়ে সেই নাম্বারগুলিও আমাদের কাছে এসে এক ধরনের একটা বলা যায় যে সচেতনতা তৈরির ক্ষেত্রে এবং স্বীকৃতির ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখতে পারে। সেই বিষয়গুলির কিভাবে ভূমিকা রাখা সম্ভব একটু জানতে চাইবে একটা বিরতির পর। আশা বাংলাদেশে যাচ্ছে আরেকটি। স্বাগত আরেকবার, দেখছেন আশার বাংলাদেশ। গোলাম মারুফ, আমরা এই যে স্ট্যাটিস্টিক্সের দিক থেকে নারীদের অংশগ্রহণ, এবং আমরা একটা তথ্য পাই যে বাংলাদেশে গত 3 দশকের বেশি সময়ে কৃষির উৎপাদন 3 গুণেরও বেশি বেড়ে গিয়েছে, সেইখানে নারীর কোনো আলাদা ভূমিকা আছে কি? ধন্যবাদ। আসলে আপনারা জানেন যে বাংলাদেশে প্রতিনিয়ত জমি কমে যাচ্ছে, কিন্তু উৎপাদন বেড়ে যাচ্ছে। এর একটি মাত্রই কারণ যে সব ক্ষেত্রেই নারী এবং পুরুষ সবাইকেই প্রশিক্ষিত করা হচ্ছে কৃষি উৎপাদন বৃদ্ধির করার জন্যে, এবং এই কারণেই সম্ভব হয়েছে উৎপাদন বাড়া। তো সেক্ষেত্রে আমাদের যে গত 3 দশক ধরে যে এখন যে কৃষির উৎপাদন 3 গুণ বেড়ে গেছে, এর একটি মাত্র কারণ যে তাদেরকে সুষ্ঠুভাবে প্রশিক্ষণ দেওয়া, এবং এই কারণেই এটা সম্ভব হয়েছে। তো নারীদেরকে বিশেষভাবে সবজি উৎপাদন, তাদের শাকসবজি উৎপাদন বা ফলমূল উৎপাদন, তারপরে বীজ সংরক্ষণ ইত্যাদি বিষয়ে তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, এবং এই প্রশিক্ষণের কারণে আজকে কৃষির এই উন্নয়ন সাধন হয়েছে বলে আমি মনে করি। প্রশিক্ষণের ক্ষেত্রে যেটি আমরাও বিভিন্ন সময়ে দেখি যে উৎপাদন বাড়ানোর ক্ষেত্রে বীজ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। বীজ সংরক্ষণ বা ভালো বীজ তারা বুঝতে পারে কিনা, সরবরাহ পায় কিনা ঠিক মতো। আসলে
কৃষির উৎপাদনের জন্য সবচেয়ে বড় যে উপাদানটি সেটি হলো বীজ। ভালো বীজে ভালো ফসল, এটা আমরা সবাই জানি। তো অনেক আগে ছিল যে যখন শুধুমাত্র সরকারি একটি প্রতিষ্ঠান ছিল আমাদের বিএডিসি, তার উপরে নির্ভরশীল হয়ে থাকতে হতো। কিন্তু বর্তমানে আমাদের কৃষি সম্প্রসারণ বিভাগে অনেকগুলো প্রকল্প চালু রয়ে গেছে। এখানে কৃষকদেরকে, কৃষাণী সবাইকে বীজ উৎপাদনের ব্যাপারে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং এর ফলে তারা এই বীজগুলো, নিজেদের বীজ নিজেরাই তারা উৎপন্ন করতে পারে এবং তারা জানে যে কোন বীজটা ভালো এবং কিভাবে উৎপন্ন করলে, কিভাবে সংরক্ষণ করলে বীজের গুণগত মান ভালো থাকবে। এবং এ ব্যাপারে তারা এখন যথেষ্ট সচেতন এবং নিজেরাই নিজেদের বীজ, বেশিরভাগ ক্ষেত্রেই তারা নিজেদের বীজ নিজেরাই সংরক্ষণ করে এবং তাই দিয়েই তারা ফসল উৎপন্ন করে। আপনি প্রান্তিক কৃষকদেরকে বলছিলেন যে অর্থ সহায়তা দেওয়া হয়, ঋণ দেওয়া হয়। এই ক্ষেত্রে যারা এই ধরনের সবজি বা একদম প্রান্তিক পর্যায়ে যারা কাজ করে, তাদের কতটুকু আর্থিক সহায়তার প্রয়োজন হয় তাদের এই কাজটি চালিয়ে যাওয়ার জন্য? আসলে আমাদের দেশের বেশিরভাগ কৃষক তারা দরিদ্র এবং তাদের ফসল উৎপাদনের জন্য যে মূলধনটুকু দরকার হয় সময় মতো তাদের হাতে থাকে না। এই জন্যে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এই কৃষকদেরকে আমরা ঋণ সহায়তা দিয়ে থাকি এবং ফসল উৎপাদনের ক্ষেত্রে আমরা আগের থেকেই একটা হিসাব করে নিই যে কোন ফসল উৎপাদন করতে বপন থেকে শুরু করে সংগ্রহ পর্যন্ত কি পরিমাণ অর্থ তার লাগতে পারে এবং সেই পরিমাণ অর্থই তাদেরকে আমরা সহায়তা দিয়ে থাকি ঋণের মাধ্যমে এবং সেই ফসল বিক্রির পরে তারা সেই ঋণ পরিশোধ করে থাকে। মৌসুমী বিশ্বাস, একটু চ্যালেঞ্জের জায়গাগুলি জানতে চাই। নিশ্চয়ই সবই ভালো, তার মধ্যেও কিছু কিছু চ্যালেঞ্জ নারীরা নিচ্ছে। কাজ করার ক্ষেত্রে চ্যালেঞ্জ কি কি আপনারা দেখেছেন নারীদের সামনে আসে? চ্যালেঞ্জের বিষয়গুলো আসলে অনেক অনেক বেশি বাধা তাদের। তো সকল বাধা অতিক্রম করেই তারা এখানে এসেছেন। তার মধ্যে আমরা দেখেছি যে ধরেন কৃষিতে আমাদের একটি পরিসংখ্যান বলছে যে কৃষি জমিতে নারীর অধিকার নেই, যেখানে দেখা যাচ্ছে যে 96% কৃষি জমির মালিক পুরুষেরা এবং 4% নারীরা। সেটি এই পরিসংখ্যান বলে দিচ্ছে যে নারীতে কৃষিক্ষেত্রে নারীদের অবস্থান। আরেকটি যে চ্যালেঞ্জ সেটি হচ্ছে আমাদের কৃষি কার্ড নেই নারীদের জন্য। আপনি যখন নারীদের নামে কোনো কার্ড করতে যাবেন, নারী কৃষকের নামে যখন কোনো কার্ড করতে যাবেন, তখন দেখা গেছে যে ব্যাংকগুলো জিজ্ঞেস করে যে কৃষিতে কি তোমার মালিকানা আছে জমিতে? তখন যদি নারী কৃষকটি বলছে যে না, মালিকানা নাই, তাহলে কার নামে মালিকানা আছে? তখন দেখা যাচ্ছে যে তার হাজবেন্ড কিংবা তার ভাই এরকম। তো স্বামীর নামে মালিকানা থাকলে তখন কিন্তু কৃষি কার্ড স্বামীর নামেই করতে হবে। প্রকৃত কৃষক কিন্তু নারী ক্ষেতে কাজ করছেন, সবকিছুই নারী করছেন, কিন্তু জমিতে মালিকানা না থাকার কারণে সে কৃষি কার্ড পাচ্ছে না। ব্যাংক লোনের ক্ষেত্রে কিন্তু নারী কৃষকেরা সমস্যার সম্মুখীন হচ্ছেন প্রতিনিয়ত, কারণ ব্যাংকেরও ওই একই ধরনের রিকোয়ারমেন্ট থাকছে যে লোন নিতে। এই ক্ষেত্রে আমরা বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে যে তথ্যগুলি পাচ্ছি, তারা অনেক বেশি সহায়তার ভূমিকা নিতে চান যে নারীরা যাতে কোনো ধরনের কোলেটারেলের যে ব্যাপারগুলি আছে সেগুলি নারীদের জন্য নেই। এগুলি আমরা এখনো জানি না এটি তাত্ত্বিকভাবে বলা হয়, আমরা অনেক প্রচারণা দেখি। আপনারা বাস্তব ক্ষেত্রটি দেখছেন, সেটা একটু অবশ্যই হয়তো ভিন্ন থাকতে পারে। এই বিষয়টা, আর্থিক বিষয়টা আমি আপনার কাছে আবার আসবো একটা বিরতির পরে। আমি আপনার কাছে এই বিষয়টি জানতে চাইবো যে নারীরা যখন প্রাতিষ্ঠানিক ঋণের জন্য যায় তাদের আসলে কি কি জিনিস দেখতে হয় বা মোকাবেলা করতে হয়। আশার বাংলাদেশে যাচ্ছে আরেকটি। স্বাগত আরেকবার, দেখছেন আশার বাংলাদেশ। মৌসুমী বিশ্বাস, এই যে নারীরা যখন প্রতিষ্ঠান থেকে ঋণ নিতে চায় সেগুলিতে কি ধরনের সমস্যা বলতে চাচ্ছি? প্রাতিষ্ঠানিক ঋণ বলতে ধরেন ব্যাংক থেকে যখন তারা ঋণের জন্য আবেদন করে, তখন তারা শুরুতেই যেটা বলে যে ব্যাংক কাগজপত্র দেখতে চাই, যে তোমাকে যে আমি ঋণ দিব কিসের ভিত্তিতে দিব, এই টাকাটা আমার যে ইনভেস্ট করছি আমি এটা ফেরত আসবে কিনা, কিংবা যদি ফেরত না আসে তারপরে আমি তোমার কাছ থেকে কিভাবে ওইটা আদায় করব, মানে লাভের অংশ তো বাদই থাকলো, মূল টাকাটা আর কি। তো সেই ক্ষেত্রে আমাদের দেখা গেছে যে ভূমিতে মালিকানা না থাকার কারণে তারা প্রথমেই রিজেক্ট হয়ে যাচ্ছে, সেটা একটা। দ্বিতীয় বিষয় যেটি আসছে যে
বিভিন্ন সংস্থা আর কি যারা স্থানীয় পর্যায়ে কাজ করছেন, নারীদেরকে যারা মানে নারীরা তখন ব্যাংক প্রতিষ্ঠানের কাছে কিন্তু ব্যাংক লোন না নিয়ে তারা তখন আবার ওই মহাজনদের কাছে যাচ্ছেন যে ঋণের জন্য, কারণ ওইখানে গেলে সুদ একটু কম এবং কোনো কাগজ কলম লাগছে না। ফলে আমরা কিন্তু বঞ্চিত হচ্ছি, আমাদের নারীরা কিন্তু, নারী কৃষকেরা কিন্তু বঞ্চিত হচ্ছে। এবং যখন ব্যাংকের থেকে ঋণ তারা গ্রহণ করতে যাচ্ছে, এত সমস্যা, মানে এত কাগজপত্র, এত অফিসিয়াল বিষয় তারা চাচ্ছে, ডকুমেন্ট, যেগুলো কিনা আসলে নারী কৃষকদের কাছে না। মানে যারা ঋণটা নিচ্ছে তাদের পর্যায়ে যেতে পারছে না না, ব্যাংকগুলো, না। অর্থাৎ একটা স্ট্যান্ডার্ডাইজ, নাই। মানে যারা ঋণটা নিচ্ছে তাদের পর্যায়ে যেতে পারছে না না, ব্যাংকগুলো, না। অর্থাৎ একটা স্ট্যান্ডার্ডাইজ পদ্ধতির মধ্যে তো অবশ্যই তাদের যেতে হবে, কিন্তু এই গ্রুপকে যাতে দেয়া যায় সেই জন্য যে ব্যাংককেও আরেকটু তাদের পদ্ধতিগত নমনীয়, সহজ করা হ্যাঁ। দরকার, সেই জায়গাটা সমস্যা থেকে। হ্যাঁ, ব্যাংক ঋণের মানে ব্যাংক কিন্তু করছে, আমাদের সরকার কিন্তু যথেষ্ট ভূমিকা পালন করছেন নারী না, কৃষকদেরকে। আমরা অনেক বরাদ্দ দেখি, একদম কোনো ধরনের কোলাটেরাল ছাড়া ঋণ দেওয়া যাবে সেটাও দেখি, কিন্তু আছে, কিন্তু আসলে বাস্তবতা হচ্ছে যে মানে আমার চাহিদা অনেক বেশি, চাহিদার তুলনায় আমার মানে এইটি সেই অর্থনীতির কথা যে চাহিদার তুলনায় আমার সরবরাহ কম, ওরকম। কিংবা ধরেন প্রচারণাও একটি বিষয়, নারী কৃষকেরা কিন্তু জানেনই না যে এই কোনো জায়গায় দেখা গেছে যে নারী কৃষকেরা জানেনই না যে এই পদ্ধতিতে ঋণটা পাওয়া যায়। ফলে তথ্যগত একটা বিষয়ও এখানে চলে আসছে। তথ্যের আদান প্রদান হলে যত বেশি আপনি তথ্য সবার মাঝে ছড়াতে পারবেন, তত বেশি ধরেন এই বিষয়টাতে নারীরা মানে নারী কৃষকেরা জানতে পারবে। এবং এখন তো অনেক সুবিধা আছে, SMS সুবিধা কিংবা ভয়েস SMS, যেটির মাধ্যমে কিনা নারীদের কাছে এই তথ্যগুলো পৌঁছানো যায়। এবং ব্যাংকেও আসলে যে সুদে ব্যাংকগুলো দাবি করে নারী কৃষকদের সুদটা একটু কমানো যায় কিনা, কিংবা অন্য কোনো পদ্ধতিতে সুদটা শোধ করার কোনো বিকল্প রাস্তা আছে কিনা, সেই বিষয়টা নিয়েও ভেবে দেখতে পারেন। এবং এক্ষেত্রে নীতি নির্ধারকরা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। আমরা আমাদের অক্সফামের প্রচার অভিযানে যেটা দেখেছি যে বিভাগীয় এবং জেলা পর্যায়ে আমাদের জাতীয় পর্যায়ে যে প্রোগ্রামগুলো আমরা করেছি সেগুলি অবশ্যই। হ্যাঁ। গোলাম মারুফ, আপনার কাছে একটু একদম সংক্ষেপে জানতে চাই যে এই নারী কৃষকদেরকে আসলে যদি আমরা সামনে নিয়ে আসতে চাই, কি কি করণীয় আছে 30 সেকেন্ডের মধ্যে? আসলে নারী কৃষকদেরকে যদি সামনে নিয়ে আসতে হয় তাহলে নারীদেরকে প্রথমে তাদের যে মূল্য আছে, তাদের সমাজে যে বিশাল একটা মূল্য আছে, এই জিনিসটা তাদেরকে উপলব্ধি করাতে হবে এবং এই জন্য তাদেরকে প্রশিক্ষিত করাতে হবে। এবং এই প্রশিক্ষণটা হবে তাদের যে কাজটা তারা করবে সেই কাজের ব্যাপারে তাদেরকে উদ্যোগী এবং তাদেরকে এই ব্যাপারে যথাযোগ্য জ্ঞান সম্পন্ন হতে হবে। এবং এটা হলেই আমি মনে করি নারী তাদের যথাযোগ্য মর্যাদা নিয়ে তারা সমাজের সামনে উপস্থিত হতে পারবে। এবং কৃষিক্ষেত্রে তাদের অবদানটা যদি স্বীকৃতি আমরা রাষ্ট্রীয়ভাবেও দিতে পারি, তাহলেও হয়তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে একটা বড় ধরনের পরিবর্তন আসবে। মৌসুমী বিশ্বাস এবং গোলাম মারুফ, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে। আপনাকেও অনেক ধন্যবাদ এবং ইন্ডিপেন্ডেন্ট টিভিকে ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি অন্যান্য খবরে। ব্যক্তিগত উদ্যোগেই ফুটবলার তুলে আনছে শেরপুরের এক ফুটবল প্রশিক্ষক। তার কাছে প্রশিক্ষণ পাওয়া একাধিক ফুটবলার খেলছেন বয়সভিত্তিক জাতীয় পর্যায়ের স্তরে। ফুটবলার হওয়ার স্বপ্ন এসব শিশু কিশোরের প্রতিদিন দূর দূরান্ত থেকে হাজির হয় অনুশীলনে। এভাবেই সকাল বিকেল 2 বেলা চলে সাধন বসাকের ফুটবল প্রশিক্ষণ। এদের বিনামূল্যেই প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন সাবেক ফুটবলার সাধন বসাক। প্রতিভাবান শিশু কিশোরদের ঘষে মেজে গড়ে তোলেন তিনি। সাধনের পরিচালিত ফর দ্য ফুটবল শেরপুর ও আঙিনা মডেল ক্লাব নামের দুটি প্রতিষ্ঠান এখন জেলার ফুটবল প্রিয় শিশু কিশোরদের ঠিকানা। আমাদের এই ফর ফুটবল একাডেমি বেশ কিছু জন প্লেয়ার আছে যারা বর্তমানে এখন বিজিএসপিতে প্রশিক্ষণ করতেছে, এরপর ঢাকা বয়সভিত্তিক টুর্নামেন্ট খেলতেছে। 2009 সাল থেকে ফুটবলার তৈরির এই উদ্যোগ নেন সাধন বসাক। এ পর্যন্ত বয়সভিত্তিক জাতীয় দলে তুলে এনেছেন 5 জন ফুটবলার। সম্প্রতি শেষ হওয়া অনূর্ধ্ব-16 সাব চ্যাম্পিয়নশিপের বিজয়ী বাংলাদেশ দলের 3 জনই তার শিষ্য। ঢাকায় লিগে খেলছেন বেশ কয়েকজন, বয়সভিত্তিক অন্যান্য টুর্নামেন্টেও খেলেছেন বেশ কয়েকজন। এইখানে যারা প্র্যাকটিস করতে আসে ছোট ছোট বাচ্চারা, শিশু কিশোররা, এদের যদি আমরা সরাসরি প্রথম পার্ট যেটা এটা যদি আমরা শেষ করে দিই, তাহলে দেখা যাবে 13-এ যা তার মানটা যদি ভালো থাকে তখন ইনস্ট্রাক্টর আরো উন্নত মানের কিছু তাকে শেখাবে।
19-এ যায় যদি দেখা যায় যে তার বেসিক ভালো, তাকে আরো উন্নত মানের প্রশিক্ষণ দিতে পারবে। এইভাবেই কিন্তু আমি মনে করি যে দল আস্তে আস্তে সমৃদ্ধ হবে বাংলাদেশের ফুটবল। শিষ্যদের সাফল্য আরও অনুপ্রাণিত করেছে সাধন বসাককে। এদের নিয়েই শেরপুরের ফুটবল এগিয়ে নিয়ে যেতে চান তিনি। তৌহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শেষ করব মুসলিমের ফিরে আসার খবর দিয়ে। দেশে আবার তৈরি হচ্ছে শত বছর আগে বিলুপ্ত হওয়া মসলিন কাপড়। টানা 3 বছরের গবেষণা আর চেষ্টায় 12 হাত লম্বা একটি মসলিন বোনার দাবি করেছেন উদ্যোক্তারা। আগামী ফেব্রুয়ারিতে এই মসলিনে প্রকাশ্যে আনার পরিকল্পনা করছেন তারা। ঢাকার মসলিন আবার ফিরে এলো ঢাকায়। রাজনন্দিনীদের পছন্দের শীর্ষে থাকা এই মসলিনের খ্যাতি ছিল দুনিয়া জোড়া। কিন্তু শতবর্ষ আগে হারিয়ে যাওয়া বাংলার সেই ঐতিহ্য ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছেন সৃজনশীল প্রতিষ্ঠান দ্রিক। সূক্ষ্ম সুতো নিয়ে, যেটা বাংলাদেশে হয়নি আগে, সেটা নিয়ে কাজ করে আমরা এখন 300 কাউন্ট পর্যন্ত চলে গেছি এবং 300 কাউন্টের আমাদের শাড়ি হয়ে গেছে। মসলিনের আদিভূমি শীতলক্ষ্যা নদীর পাড়েই তাঁতশিল্পীরা কার্পাসের সুতোয় স্বচ্ছ এ কাপড় বুনেছেন। একসময় বৃহত্তর ঢাকারই মেঘনা ও শীতলক্ষ্যা নদীর তীরবর্তী অঞ্চলে ফুটি কাপাসের চাষ হতো। সেই কাপাস তুলা থেকে পরম যত্ন আর ধৈর্যে বুনতে হতো মসলিন কাপড়ের সুতো। প্রকৌশলীরা বলছেন 250 কাউন্টের চেয়ে বেশি মিহি সাদা সুতা দিয়ে তৈরি বস্ত্রকেই মসলিন বলা যায়। এই বিবেচনায় দ্রিকের তৈরি কাপড়টিকেও মসলিন দাবি করা যায়। কাপড়টা দেখে আমার মনে হয়েছে এই কাপড়টা মসলিনের যেরকম ক্যারেক্টার হওয়া উচিত, তার যেরকম গুণাবলী হওয়া প্রয়োজন, সেই গুণাবলীর কাছাকাছি আছে। এবং সুতাটা, কাপড়ের ছবি দেখে আমি বুঝতে পারছি সুতাটা যথেষ্ট চিকন এবং সেটা 250 কাউন্টের কাছাকাছি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ইতিহাসবিদরা বলছেন ঐতিহ্য অনুযায়ী সূর্য ডুবে গেলে নরম আলোয় উর্বশীদের কোমল আঙ্গুলের স্পর্শে মসলিন বুনতে হতো, আর শেষ করতে হতো ভোরের আলো ফোটার আগে। ওই কাজটা শুধু মেয়েরা করতে পারবে, ছেলেরা পারবে না। আবার ইয়াং মহিলা লাগবে। ইউরোপের শিল্প বিপ্লবের সূচনা হলে প্রতিযোগিতা থেকে ছিটকে যায় হাতে বোনা কাপড়ের বাজার। পরবর্তীতে ঔপনিবেশিক যুগে একেবারেই বিলুপ্ত হয়ে যায় বাংলার আদি ও ঐতিহ্যবাহী মসলিন শিল্প। বাঙালির হাতে আবার ফিরে এলো মসলিন, ফিরে এলো হারানো গৌরব। সঠিক পৃষ্ঠপোষকতা পেলে এই মসলিন হয়ে উঠতে পারে বিশ্ববিখ্যাত। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, ঢাকা। এই ছিল আজকের আশার বাংলাদেশে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।